বন্দরনগরীর পোলো গ্রাউন্ডে বিএনপির দুই সাংগঠনিক জেলার তারুণ্যের সমাবেশ। যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাফনের একদিন পর ঘরে ফিরল ছেলে। দেনা পরিশোধের চাপে ছিল আত্মগোপনে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ফেসবুকে ঢুকছে মতো দেখতেছে যে আমার লাশ দাফন দিচ্ছে, কিন্তু ওটা তো আমি না। তারা পুলিশের আমার সরে নিয়ে ওরা যাচাই করে দিয়েছে, ঠিক এইটা মিলে তখন আমার দিয়ে দিল আর কি লাশ। তাপপ্রবাহের কবলে চট্টগ্রাম অঞ্চল। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বেশি কষ্টে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। যেমন গরম, এর ভিতরে লোডশেডিং থাকে না, কারণ বিতৃষ্ণা আমরা ঘরে ঘুমাইতে পারি না। বাইরে আসলে বাইরে রোদের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। অনেক কষ্ট না শুধু আমাদের যান বাইরে যেতেছে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। তরুণদের আকৃষ্ট করতে চট্টগ্রামে সমাবেশ করছে বিএনপি। শহরের পোলো গ্রাউন্ডে চলছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আর প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারুণ্যের এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির ৩ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকাল থেকে এই সমাবেশ ঘিরে পোলো গ্রাউন্ডের আশপাশে নেতাকর্মীরা জড়ো হন। এতে যোগ দিয়েছেন কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের কর্মী সমর্থকরা। 4টি সাংগঠনিক বিভাগে এই কর্মসূচি পালন করবে বিএনপি। প্রতি বিভাগে 2 দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে এই সমাবেশ হবে। নেতারা বলছেন, তরুণ ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা, বিএনপির 31 দফা রূপরেখা তুলে ধরাই এই সমাবেশের উদ্দেশ্য। বাংলাদেশের জনগণের একটা বৃহৎ অংশ কিন্তু তরুণ ভোটার। তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তরুণরা বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত যেন দিতে পারে, সেই তরুণদের মতামতকে ইস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটি প্ল্যাটফর্ম আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে চলছে তারুণ্যের সমাবেশ। আমাদের সহকর্মী আল আমিন শিকদার সমাবেশস্থলেই আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। এই সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন বক্তব্য রাখবেন, আল আমিন একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আমরা ঠিক পেছনের অংশে রয়েছে এবং এখান থেকে যদি সমাবেশের দৃশ্যটা দেখাতে চাই, মাঠ যেটি চট্টগ্রামের একেবারে বলতে পারি যে রাজনৈতিক সমাবেশগুলোর জন্য ঐতিহাসিক একটি মাঠ, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে মাঠ। এবং এই পোলো গ্রাউন্ড মাঠে আমরা দেখছি যে তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশটি হচ্ছে এবং চট্টগ্রামের পুরো বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা রয়েছেন, যারা ভালোবাসেন এই দলটিকে, তারা কিন্তু সবাই আজকে আমরা দেখছি যে আসছেন এক একটি জায়গা থেকে, এক এক রকমের কেউ গেঞ্জি পরে আসছেন, কেউ মাথায় ক্যাপ পরছেন, যাতে আলাদাভাবে চেনা যায়। এবং প্রবেশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে 2টা ভাগ করে দেওয়া হয়েছে। মঞ্চের ঠিক ডান পাশে রাখা হয়েছে যুবদলকে এবং বাম পাশে রাখা হয়েছে ছাত্রদলকে। এবং যখনই প্রবেশ করতে শুরু করছে তখনই নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে মাইকে কে কোন দিকে যাবেন। এবং এই যে পুরো সমাবেশ, এই সমাবেশে এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন এবং বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু এসেছেন। এবং এই যারা আজকে উপস্থিত হয়েছেন, এই তরুণদের সামনের চিন্তা ভাবনা কি, তারা কে কি বলতে চায়, তরুণ ভোটাররা কেমন আসলে তাদের সামনের ভোট দেখতে চায়, সামনের রাজনীতি কেমন সেটা দেখতে চায়, সেই বিষয়গুলোই কিন্তু আজকে মহাসমাবেশে তরুণরা সেই আশা নিয়ে বসে আছেন এবং সেই বিষয়গুলো মহাসমাবেশে তাদের প্রতি বক্তব্য জানানো হবে। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে জানিয়ে দেব বাকিটা। ধন্যবাদ জানাচ্ছি আলামিন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বন্দরনগরীর বিপ্লব উদ্যানে গণস্বাক্ষর কর্মসূচি ও ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত আছেন সেখানে, তিনি অপেক্ষা করছেন। জোবায়েদ, এই প্রতিবাদ কর্মসূচিতে নেতারা কি বলছেন একটু বিস্তারিত করে জানাবেন আমাদের।
বৃষ্টি, চট্টগ্রামের 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানে এই মুহূর্তে আমি আছি এবং আমার পিছনেই গণস্বাক্ষর কর্মসূচিটা তারা পালন করছেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম নেতৃবৃন্দ। এবং তারা যে বিষয়টা বলছেন যে গণস্বাক্ষর কর্মসূচিটা তারা শাহবাগের যে গণজামায়াত সেটার প্রতি সংহতি জানিয়েই চট্টগ্রামে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি 3টি দাবি তারা জানিয়েছেন, যেখানে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে সেটি নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারির দাবি তারা জানিয়েছেন। বিকেল 4টা থেকেই তারা এই জায়গায় অবস্থান করছেন, পাশাপাশি তাদের এই গণস্বাক্ষর কর্মসূচিটা তারা চালাচ্ছেন। এখানে শুধুমাত্র যে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের নেতৃবৃন্দ আসছেন এমনটা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা তাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করছেন তারা এসে স্বাক্ষর করছেন। এরপরে তাদের এই স্বাক্ষর কর্মসূচির পরে তাদের একটা সমাবেশের কথা রয়েছে এবং তারা পরিষ্কারভাবে এই মেসেজটাই দিচ্ছেন, যদি তাদের এই যে সরকারের উপদেষ্টাদের মধ্যে যে বৈঠক হয়ে সমাধান হওয়ার কথা আছে বা তাদের দাবিগুলো পূরণের যে বিষয়টা বলা হচ্ছে সেটা যদি পূরণ হয় তাহলে তারা সেই জায়গা থেকে ক্ষান্ত হবে, তাহলে তাদের এই ব্লকের কর্মসূচি তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে, এমনটাই বলছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ জুবায়েত। দাফনের একদিন পরে ফিরে এলেন যুবক। জি, এমন চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে চট্টগ্রামে। নিখোঁজের পর খালে পাওয়া এক যুবকের মরদেহ নিজের ছেলে শনাক্ত করে ভোলায় নিয়ে দাফন করেন বাবা। আর ফেসবুকে সেই ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে এসে আত্মগোপনে ছিলেন ছেলে। তাহলে চট্টগ্রাম থেকে ভোলায় নিয়ে দাফন করা ওই যুবককে রহস্যের জট খোলার চেষ্টা করছে পুলিশ, পিবিআই। অনলাইন জুয়ায় টানা 3 দিনে 34,000 টাকা হারান আব্দুর রহিম। পেশায় নির্মাণ শ্রমিক। ধারের টাকায় পরিশোধ করেছেন সেই অর্থ। পরে দেনা পরিশোধের চাপে আত্মগোপনে চলে যান এই যুবক। বন্ধ করে রাখেন নিজের মোবাইল ফোনটিও। হঠাৎ করেই ছেলে নিখোঁজ। 2 দিন পর গত 3 মে রহিমের নিখোঁজের ঘটনায় ডায়েরি করতে থানায় যাচ্ছিলেন বাবা। এরই মধ্যে শুনতে পান কোতোয়ালি থানার দেওয়ানজি এলাকায় খালে ভাসছে এক যুবকের মরদেহ। উদ্ধারের পর সেটি নিখোঁজ রহিমের বলে শনাক্ত করেন তার বাবা। ময়নাতদন্ত শেষে সেই মরদেহ 5 মে গ্রামের বাড়ি ভোলার লালমোহন নিয়ে দাফনও করেন তারা। 6 তারিখ রহিম মোবাইল অন করে ফেসবুকে দেখতে পান তাকে দাফন করেছে তার পরিবার। সঙ্গে সঙ্গেই ফোন করে বাবাকে জানান তিনি বেঁচে আছেন। টাকার জন্য আত্মগোপনে ছিলেন। 1 তারিখে রাত্র 10টা বা 11টার দিকে আমি ফোন বন্ধ করছিলাম। আমি 6 তারিখে 9টা বাজে, দিনের 9টা বাজে ফোন ওপেন করছি। তারপরে ফেসবুকে ঢুকছি, মতো দেখতেছি যে আমার লাশ দাফন দিচ্ছে, কিন্তু ওইটা তো আমি না, আমি তো জীবিত আছি। তারপর আমি বাড়িতে ফোন দিছি, আব্বুর সাথে কথা বললাম। রহিমের বাবার দাবি, ভেসে ওঠা মরদেহের শরীরের বিভিন্ন অংশের সাথে মিল রয়েছে তার ছেলে রহিমের, এমনকি দাগও। তাই ছেলে বলেই শনাক্ত করেছিলেন। গলা যে দাগ আছে ওই দাগ ডোবাইছি, আর ফ্যাট একটা রড উঠতেন 2 তলাতেন করে রড গাছে, ওই রডটা খুললে পরে চিকিৎসা করে ওই জায়গাটা শুকিয়েছে, একটা দাগ রয়ে গেছে সামান্য সাদা। ওই দাগটা দিকে আমি চিহ্ন দিছি, দিয়ে আমার তো আমি পড়িয়েছি। তারা পুলিশের আমার সরে নিয়ে ওরা যাচাই করে দিয়েছি, ঠিক এই মিলে, তখন আমার দিয়ে দিল আর কি লাশ। হঠাৎ করে মৃত ব্যক্তি ফিরে আসা এবং দাফন করা যুবকের পরিচয় নিয়ে চট্টগ্রাম ও ভোলায় শুরু হয়েছে চাঞ্চল্য। পুলিশের দাবি, দাফন করা যুবকের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে থানার পাশাপাশি কাজ করছে পিবিআই। দাফন করছে ভোলায়, বাট আমাদের ফর্মালিটি সব করছি আমরা। পোস্টমর্টম করছি, ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে, অল এভরিথিং, পেপার, পত্রিকায় এবং ফেসবুকে সব জায়গায় এটা দেওয়া আছে আইডেন্টিফাই করার জন্য। আবার পিবিআই, সিআইডি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ডেড বডি শনাক্তের চেষ্টা করছি। দাফন হওয়া যুবকের পরিচয় সন্ধানে দেশের প্রতিটি থানায় এরই মধ্যে বার্তা পাঠিয়েছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কয়েকদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহের কবলে চট্টগ্রাম অঞ্চল। আজও 35.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, কিন্তু গরম অনুভূত হচ্ছে অনেক বেশি। রীতিমতো অতিষ্ঠ জনজীবন, ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। আর সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বৈশাখের শেষ দিকে এসে কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। গত 1 সপ্তাহ ধরে চট্টগ্রামে গড় তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিং, এই দুয়ে মিলে জনজীবনে অস্বস্তি চরমে। তাপপ্রবাহ থেকে নিজেকে বাঁচাতে প্রকৃতির কোলে শীতল হাওয়ায় বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। যেমন গরম, এর ভিতরে লোডশেডিং থাকে না, কারণ 1 ঘন্টা কারণ থাকে আর 1 ঘন্টা লোডশেডিং। বিতৃষ্ণা, আমরা ঘরে ঘুমাইতে পারি না, বাইরে আসলে বাইরে রোদের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাত দিনেও কারণ থাকে না, রাতে কারণ থাকে না, জীবিকার কারণে কষ্ট করতে হয়। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। রাত্রে ঘুম নাই, এই পরিস্থিতি, এই অবস্থা আছে, কি করুন, হেডের দায় না হারিও না বাইরেও হারি না। এরকম গরম, এরকম মনে করেন ঘাম সরে, আর এরকম ভাড়াও পাই, খুব কষ্ট হয়। অনেক কষ্ট না শুধু, আমাদের যান বাইরে যেতেছে এমন গরম। গ্রীষ্মের গরমে ব্যাঘাত ঘটছে দৈনন্দিন কাজকর্মেও। কোনো উপায়ন্তর না পেয়ে চলতি পথে ঠান্ডা পানীয় দিয়ে প্রাণ জুড়াচ্ছেন অনেকে। চলাফল করতেও কষ্ট হচ্ছে, এক জায়গায় বসে শান্তি পাচ্ছি না, কিন্তু কি করবো, এই লেবু পানি দেখাচ্ছে, মানুষ খাচ্ছে, আমরাও খাচ্ছি। আমাদের দেখার মতো কেউ নেই। আমাদের এই রোদের মধ্যে দেখতেছেন কোনো দিকে দাঁড়াবার কোনো সুযোগ নাই, কাছে করতে হইতেছে। আর কেউ একটু প্রশান্তির জন্য গা ভাসাচ্ছে পুকুর বা দিঘির শান্ত জলে। গরমের জন্য বেতৃষ্ণা, তো পুকুরে চাপ দিলে ভালো লাগে, কিন্তু রাত্রে কারণ থাকে না, সকালে কারণ থাকে না। নর্মাল সময় থেকে এখন একটু বেশি ভালো লাগে, যেহেতু অতিরিক্ত গরম, পুকুরের পানিও ঠান্ডা, জি অবশ্যই বেশি একটু ভালো লাগতেছে এখন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে সংশয় থাকলেও বর্তমানে যথেষ্ট মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে রাঙামাটির কাপ্তায়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলার 10 উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারাও উপস্থিত হন। খাদ্য মজুদ এবং বিতরণ পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় উপদেষ্টা বলেন, উত্তরের বিভিন্ন অঞ্চলে ফসল উৎপাদন ভালো হয়েছে, সামনের দিনগুলোতে দেশে খাদ্যের কোনো সমস্যা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার খাদ্য সংরক্ষণ করার জন্য ব্যাপক ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। এই সভা শেষে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন উপদেষ্টা। কৃষিখাতে সবচেয়ে বড় প্রকল্পের উপরে আঞ্চলিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। হাটহাজারী উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালায় বক্তারা বলেছেন, প্রায় 7,000 কোটি টাকার এই প্রকল্পটি বাংলাদেশের কৃষি উন্নয়নে যাবৎকালে নেওয়া সবচেয়ে বড় প্রকল্প, যার লক্ষ্য বর্তমান কৃষিকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য টেকসই ও নিরাপদ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এই কর্মশালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ সদস্যদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা। রেজিস্ট্রেশন কমপ্লেক্স মিলনায়তনে এই সভায় বক্তারা বছর জুড়ে সাংগঠনিক কার্যক্রমের চিত্র এবং আগামী কর্মপরিকল্পনা তুলে ধরেন। এই সেক্টরে জড়িতদের জীবনমান উন্নয়নে, সমস্যা সমাধান এবং তৃণমূল পর্যায়ে সরাসরি কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান নেতারা। মুক্ত আলোচনায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা সহ আরও অনেকেই অংশ নেন। 21 পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ ওস্তাদ নীরদ বড়ুয়া স্মরণে সম্মাননা প্রদান ও সঙ্গীতানুষ্ঠান হয়েছে চট্টগ্রামে। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সুরসপ্তক সঙ্গীত বিদ্যাপীঠ আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়, সম্মাননা দেওয়া হয় গুণীজনদের। এ সময় ওস্তাদ আজিজুল ইসলাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রাশেদ রৌফ সহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে সুরসপ্তকের শিক্ষার্থীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে। সাঁতার, সাইক্লিং এবং দৌড়ের সমন্বিত বৈশাখী ট্রায়াথলন সম্পন্ন হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। প্রচণ্ড গরমের মধ্যেও এই প্রতিযোগিতায় 2টি ক্যাটাগরিতে 2 জন নারী আর 196 জন পুরুষ অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় রেজু খাল থেকে শুরু হয়ে পাটুয়ারটেক পর্যন্ত এই আয়োজন ছিল। আর এটি শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। মেরিন ড্রাইভের মতো জায়গায় সাইক্লিং, রানিং, সাথে সুইমিং দুর্দান্ত
অনুভূতি। আমি সুইমিং আসলে শক্তি দিয়ে সুইমিং করি না, আমি আমার হার্ট দিয়ে সুইমিং করি। আমার ইচ্ছা আছে আমি আমার এইজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হব, বিশ্ব সেরার মধ্যে একজন হতে চাই। এই ধরনের অনুষ্ঠানগুলো মাধ্যমে আসলে সারা বিশ্বে কক্সবাজার আসলে প্রমোটেড হচ্ছে এবং আমরা আগামী দিনেও কক্সবাজারকে আরও একটি চমৎকার পর্যটন নগরী যেখানে স্পোর্টসের বিকাশের মাধ্যমে সকলের উদ্দীপনা ছড়িয়ে যাবে। আর এই ছিল আমার কাছে আজকে চট্টগ্রামের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।